ইতিমধ্যেই বাংলাদেশের চট্টগ্রামে দুটি রাশিয়ান যুদ্ধজাহাজ এসে পৌঁছেছে। তাহলে কি মোহাম্মদ ইউনূস অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চলেছে, নাকি চীনের সঙ্গে হাত মিলিয়ে নিজের ভুল বুঝতে পেরে এখন রাশিয়ার সঙ্গে হাত মেলাচ্ছে? বর্তমানে ভারত ও বাংলাদেশের সম্পর্ক বেশ টানটান উত্তেজনা তৈরি করেছে। যদিও থাইল্যান্ডে হওয়া সামিটের সময় যখন মোহাম্মদ ইউনূস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে অপরের সঙ্গে মিটিং করেছেন, তখন থেকে অনেকেই বলছেন যে এবার হয়তো ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে কিছুটা পরিবর্তন আসতে পারে। যখন এরকম কথা হচ্ছিল, ঠিক সেই সময় রাশিয়ার নৌবাহিনীর তিনটে যুদ্ধজাহাজ গিয়ে পৌঁছায় বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। আর এখান থেকেই শুরু হয়েছে নতুন করে বিতর্কের ঝড়। অনেকেই বলছেন এটি কোনো সাধারণ সফর নয়, বরং কোনো বড়সড় অপারেশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। এর পেছনে কি ভারত ও রাশিয়ার মধ্যে আগের থেকেই কোনো আলোচনা হয়ে গেছে? রাশিয়া যখন এই অঞ্চলে নিজেদের পা রাখছে, তখন আমেরিকা চুপ করে বসে থাকবে এটা তো ভাবাই যায় না। ইতিমধ্যেই জানা যাচ্ছে আমেরিকা বাংলাদেশের সঙ্গে মিলে মায়ানমারে একটি বড় মিশনের পরিকল্পনা করছে। যদি পুরো বিষয়টাকে একটু গভীরে গিয়ে দেখা হয়, তাহলে স্পষ্ট বোঝা যায় যে ভারত, বাংলাদেশ ও মায়ানমার মিলে এখন এমন একটি সেন্সিটিভ বেল্টে পরিণত হয়েছে যেটাকে আজকের দুনিয়ায় হাই বাফার জোন বলা যেতে পারে। কারণ এই অঞ্চলেই এখন একসাথে জড়িয়ে পড়েছে বিশ্বের সবথেকে বড় বড় শক্তিধর দেশ আমেরিকা, রাশিয়া, চীন আর ভারত। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আগামী 1 মাসের মধ্যে একের পর এক বড় সামরিক অভিযান এবং কৌশলগত পদক্ষেপ নেওয়া যেতে পারে। এখন ভবিষ্যতে এই জায়গা থেকে ডেভেলপমেন্ট তো প্রচুর আসবে। তাই কোনো গুরুত্বপূর্ণ তথ্য যেন আপনাদের চোখ এড়িয়ে না যায়, তার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং প্রতি মুহূর্তে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে রয়েছে আমি রিয়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো গতকালই চমকে দেওয়ার মতন এমন একটি খবর আসে যে বাংলাদেশের চট্টগ্রামে রাশিয়ার 3টি যুদ্ধজাহাজ এসে পৌঁছেছে। এই চট্টগ্রাম অঞ্চল নিয়েই তো কিছুদিন আগে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি উঠেছিল। আর ঠিক সেখানেই এমন একটি ঘটনার অর্থ হলো যে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে বড়সড় পালাবদল ঘটতে চলেছে। এই ঘটনা আবার এমন সময় ঘটলো যখন মাত্র 1 সপ্তাহ আগেই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মস্কো সফর সেরে দেশে ফিরেছেন। আপনাদের হয়তো মনে আছে যে এই সফরে রাশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। আর তার সফরের সময়ে বাংলাদেশের সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নজরবন্দি করে রাখা হয়, যা একটি বড় ইঙ্গিত ছিল। এখন যেহেতু রাশিয়ার যুদ্ধ জাহাজ ভারতের সীমান্তের একেবারে পাশে এসে পৌঁছেছে, স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে ভারত এই খবর আগের থেকেই পেয়ে গিয়েছিল। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে, এই সফরের পিছনে সত্যিই কি কোনো গোপন অপারেশনের প্রস্তুতি হচ্ছে? জানা যাচ্ছে 15 এপ্রিল 2025 এই তারিখে রাশিয়ার 3টি যুদ্ধজাহাজ চট্টগ্রামে এসে পৌঁছায়। যদিও এখনো পর্যন্ত সেগুলির নাম বা প্রকৃত অবস্থান বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। তবে ইকোনমিক টাইমসের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সেনাপ্রধানের মস্কো সফরের 4 দিনের মাথায় এই ঘটনাগুলি বড় পরিসরে শুরু হয়েছে। জেনারেল ওয়াকার রাশিয়ায় গিয়ে দেশটির উপ প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল জেনারেল আলেকজান্ডার ফোমিং এর সঙ্গে সরাসরি বৈঠক করেন, যেখানে আলোচনা করা হয় এই দুই দেশের মধ্যে কিভাবে সেনা সহযোগিতা আরও জোরদার করা যায়। আর এই হঠাৎ যুদ্ধজাহাজ পাঠানোর মূল উদ্দেশ্য হিসাবে যা বলা যাচ্ছে তা হলো বাংলাদেশ এখন চীনের উপর নির্ভরতা কমিয়ে রাশিয়ার সঙ্গে নতুন সামরিক স্ট্র্যাটেজি গড়তে চাইছে। তবে এখানেই শেষ নয়। বাংলাদেশের ভিতরে এখন দুটি বিপরীতমুখী গোষ্ঠী তৈরি হয়ে গেছে। একদল সেনাবাহিনী চায় বাংলাদেশ চীনের উপরে নির্ভরতাকে কমিয়ে আন্তর্জাতিক মহলে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে, অর্থাৎ অন্য দেশের সঙ্গে তারা যেন কানেক্টেড থাকে। অপরদিকে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীনরা চায় বাংলাদেশ যেন চীন আর পাকিস্তানকেই পুরোপুরি সমর্থন করে চলে। তবে চট্টগ্রামের প্রসঙ্গ নিয়ে বললে খুব শীঘ্রই বোঝা যাবে যে রাশিয়ার এই অঞ্চলে প্রবেশে ভারত আদতে কি সুবিধা পাবে। মনে রাখতে হবে 1971 সালে যখন বাংলাদেশকে স্বাধীন করতে ভারত এগিয়ে এসেছিল, তখনও কিন্তু রাশিয়ার সাহায্যে একটি বড় অপারেশন সফল করা হয়েছিল। চট্টগ্রাম এমন একটা এলাকা যেটা বাংলাদেশের ভূখণ্ডের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। আর এখান থেকেই শুরু হয় অনেক কৌশলগত গুরুত্বপূর্ণ কথাবার্তা, যেমন গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আর যার অপর নাম চিটাগাং। এই এলাকা দিয়ে বাংলাদেশও তার নিজস্ব চিকেন নেক ধরে রেখেছে। এই জায়গাটা এতটাই সেন্সিটিভ কারণ এখান থেকেই চীন ও পাকিস্তান বাংলাদেশের প্রবেশ করে নিজেদের সামরিক প্রভাব বাড়ানোর চেষ্টা করে। আর বাংলাদেশ ও ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় সেনাঘাঁটি তৈরি করে ফোর্ট বানানোর মিলিটারি এক্সারসাইজ করার অনুমতি দিয়ে দেয়। এজন্যই ভারতও বাধ্য হয় যে এখানে ব্রহ্মোস মিসাইল সিস্টেম অথবা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে তার চিকেন নেক অঞ্চলকে সুরক্ষিত করতে। এদিকে ত্রিপুরা থেকে চট্টগ্রামের দূরত্বও বেশি নয়, মাত্র 20 থেকে 22 কিলোমিটার।
অর্থাৎ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগরের দিকে সরাসরি একটা রুট তৈরি করা সম্ভব। এই জায়গাটা আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন মোহাম্মদ ইউনুস দাবি তোলেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চল ল্যান্ডলক এবং বাংলাদেশই গার্জিয়ান অব দ্য ওশিয়ান। এরপর থেকেই ভারত সরাসরি চাপে ফেলতে শুরু করে বাংলাদেশকে। ত্রিপুরার থেকে একাধিক রাজনৈতিক দল বলতে শুরু করে যে আমরা আর ল্যান্ডলক থাকতে চাই না। যদি চট্টগ্রামের এই অঞ্চল কেটে ভারতের সঙ্গে সংযুক্ত করা হয় তাহলে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি সমুদ্রপথে সরাসরি ভারতের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে, আর এর মধ্য দিয়ে গড়ে উঠতে পারে নতুন একটি ভূখণ্ড, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। সবথেকে চমকপ্রদ ব্যাপার হলো চট্টগ্রামের এই অংশে থাকা জনগোষ্ঠীর একটা বড় অংশ এমন একটা সংযুক্তিকরণ চাই, অর্থাৎ শুধু ভারতের তরফ থেকেই নয়, বাংলাদেশের পক্ষ থেকেও সমর্থন পাওয়া যেতে পারে। যখন দুপক্ষ থেকেই সমর্থন আসে তখন এমন ধরনের অপারেশনগুলি অনেক সহজ হয়ে যায়। ঠিক 1 মাস আগে এই দাবিগুলো ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছিল, যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে এতটা উত্তেজনা তৈরি হয়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে আলোচনাগুলি আরও জোরালো হয়েছে। এখন যদি সত্যিই বাংলাদেশ রাশিয়ার সঙ্গে তার ডিফেন্স রিলেশনকে চূড়ান্ত করে ফেলে তাহলে ভারতের লাভটা কোথায়? দেখুন, এখন যখন রাশিয়ার যুদ্ধ জাহাজ চট্টগ্রামে পৌঁছে গেছে তখন কিন্তু বোঝা যাচ্ছে না এখান থেকে আগামী দিনে কি ঘটবে, তা কিন্তু পরবর্তী আপডেটেই বোঝা যাবে। তবে একটা বিষয় পরিষ্কার যে 1971 সালে ভারত যেভাবে রাশিয়ার সাহায্যে বাংলাদেশকে স্বাধীন করেছিল, ঠিক সেই ইতিহাস হয়তো আবারও পুনরাবৃত্তি হতে চলেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সেই সময় পাকিস্তান এবং আমেরিকা একেবারে ঘনিষ্ঠভাবে একসঙ্গে হয়ে গিয়েছিল। আমেরিকার যুদ্ধ জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং অন্যান্য শক্তিশালী অস্ত্র ঠিক ভারতের উপকূলে এসে গিয়েছিল। ভারতের কোস্টাল এরিয়াতে তারা প্রায় ঢুকেই পড়েছিল। যদি ভারত একদিন দেরি করত তাহলে সম্ভবত আমেরিকা সরাসরি ভারতকে হামলার লক্ষ্যবস্তু করে তুলত। কিন্তু ভারতের স্ট্র্যাটেজি ছিল স্পষ্ট, তার আগেই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ ঘোষণা করে দেয় এবং চীন যেন এই ব্যাপারে জড়াতে না পারে, তাই ভারত তখন রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তিতে সই করে নেয়। এটি এমন একটি পদক্ষেপ ছিল যার কারণে ভারত পরবর্তী 20 বছর আমেরিকার বিরূপ অবস্থানের শিকার হয়, কিন্তু বাংলাদেশের সমস্যা সম্পূর্ণভাবে সমাধান করে দেয়। আর আজ যদি রাশিয়া সরাসরি বাংলাদেশের মধ্যে প্রবেশ করে তাহলে তারা কখনোই চায় না যে ভারতের মতো পুরনো মিত্র এবং বৃহৎ প্রতিরক্ষা সংযোগের সঙ্গে সম্পর্ক খারাপ হোক। রাশিয়া হয়তো বাংলাদেশকে অস্ত্র সরবরাহ করবে, কিন্তু একেবারে স্পষ্টভাবে বলে দেবে যে এই অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। যদি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় তাহলে ভারত তার গোপন সংস্থা এবং অপারেশন ইউনিটের সাহায্যে রাশিয়ার সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতিকে নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পারবে। যদি পরিস্থিতি অনুযায়ী কোনো বড় অপারেশন করতে হয় তাহলে এই পুরো বাফার জোন অঞ্চল থেকে বড় অংশকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, কারণ এখন এই অঞ্চলটা পরিণত হয়েছে একটি হাই টেনশন এরিয়াতে এবং ভবিষ্যতে এখান থেকে বড় ডেভেলপমেন্ট আসতে পারে। তাই জন্য এই ব্যাপারটিকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে একদিকে রাশিয়া যখন বাংলাদেশের ভূখণ্ডে ঢুকছে তখন আরেকদিকে আমেরিকা প্রবেশ করছে মায়ানমারে। কিন্তু আজকের টপিক যেহেতু রাশিয়ার যুদ্ধ জাহাজকে নিয়ে, তাই আমরা এই টপিকেই আজ সীমাবদ্ধ থাকব। তো এখন রাশিয়ার যুদ্ধ জাহাজ আসার পরপরই বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা এতদিন চীনের উপর ভরসা করেই আমাদের প্রতিরক্ষার প্রয়োজন মেটাতাম। ইন্টারন্যাশনাল একটি রিপোর্ট অনুযায়ী 2019 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ 72% অস্ত্রই চীন থেকে আমদানি করেছে। কিন্তু এখন জেনারেল ওয়াকারুজ্জামান এই নির্ভরতাকে কমিয়ে রাশিয়া ও অন্যান্য দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তুলতে চায়। অনেক নিউজ আউটলেটেও বলা হয়েছে রাশিয়ার এই সহায়তা হয়তো বাংলাদেশকে নতুনভাবে প্রতিরক্ষা কেনাকাটায় সাহায্য করতে পারে। কিন্তু এতে চীনের স্বপ্ন একরকমভাবে ভেঙে যাবে। আর চীনের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একদম আলাদা। তারা ভারতের শিলিগুড়ি করিডোর, সীমান্ত অঞ্চল, এমনকি উত্তর পূর্ব রাজ্যগুলির উপরেও নজর রেখে চলেছে। তাই যদি এখন বাংলাদেশ চীনের থেকে সরে গিয়ে রাশিয়ার দিকে এগোয় তাহলে এটা চীনের জন্য একটি বড় ধাক্কা। এবং এটা এখন পরিষ্কার যে এই মানসিকতা বাংলাদেশের সেনাবাহিনীর ভিতর থেকেই তৈরি হচ্ছে, কারণ তারা সবসময় চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক যেন খারাপ না হয়। এখন দেখার বিষয় হলো পরবর্তী দিনে বাংলাদেশের ভিতরে কি কি ডেভেলপমেন্ট হয় আর রাশিয়া পরবর্তীতে কি পদক্ষেপ নেয় সেটা তো সময়ই বলবে। এই ধরনের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।